প্রিয় দর্শক, আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা। অন্যদিকে ইয়ান মাস্টারের বানানো পিল খেয়ে ধ্যানে বসে আর তার শক্তি ফিরিয়ে আনে, আর দেখা যায় অল্প সময়ের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। এরপর সে তার লেভেলের উন্নতি করার চেষ্টা করে এবং এক পর্যায়ে 4 লেভেলের 3 স্টার যোদ্ধা হয়ে ওঠে। এইটা দেখে মাস্টার অনেক খুশি হয়। এরপর ইয়ান বলে, মাস্টার, আমি জানি 4 লেভেলের 2 স্টার যোদ্ধা হয়ে ইউনশানের সাথে শেষ পর্যন্ত যুদ্ধ করা বোকামি হতো, তাই পালিয়েছি। তখন মাস্টার বলে, একদম সঠিক কাজ করেছো, তুমি তোমার অবস্থান বুঝতে পেরেছো, এইটা অনেক ভালো দিক। তবে এখন কি করবে, সিদ্ধান্ত নিয়েছো? তখন ইয়ান বলে, এইবার বাবার কোনো খোঁজ পাইনি, তবে আমার মনে হয় ইউনলেং সত্য কথা বলেছে। পরে সে আর বাবাকে খুঁজে পাইনি, কিন্তু আমার সন্দেহ হয় হঠাৎ করে বাবা ভ্যানিশ হওয়ার পেছনে ইউনশানের হাত থাকতে পারে। এরপর ইয়ান সেই জেডের টুকরোটা বের করে বলে, এই জেডের মধ্যে আলো আছে, মানে বাবা এখনো বেঁচে আছে। তখন মাস্টার বলে, আমারও মনে হয় তোমার বাবার ব্যাপারে ইউনশানের হাত আছে, তবে সে সরাসরি তোমার বাবাকে ভ্যানিশ করেনি। আমার মনে হয় এর জন্য সে অন্য কারো সাহায্য নিয়েছে, আর যার সাহায্য নিয়েছে তার মনে হয় অনেক শক্তি আছে, তাই সরাসরি ইউনশান কিছুই করতে পারে না। এই কথা শুনে ইয়ান বলে, মানে ইউনলিং সেখানে থাকা অবস্থায় হঠাৎ করে বাবাকে অনেক শক্তিশালী কেউ নিয়ে গেছে, কিন্তু আমাদের শাওক্লেন কোনোদিন এত বড় শক্তির সাথে যুদ্ধ করেনি, মানে এত শক্তিশালী শত্রু আমাদের থাকার কথা না। তখন মাস্টার বলে, এই ব্যাপারে আমি সঠিক বলতে পারছি না, তবে তুমি সুনকে জিজ্ঞাসা করতে পারো, কারণ তার মধ্যে অনেক শক্তি আছে, মানে বোঝা যায় তার ক্ল্যান অনেক শক্তিশালী, আর সে ছোটবেলা থেকেই তোমাদের ক্ল্যানে ছিল। তাই বলা যায় এত শক্তিশালী একজন এমনিতেই তোমাদের ক্ল্যানে ছিল না, এর পেছনে হয়তো বড় কোনো কারণ আছে। তাই যখন তার সাথে দেখা হবে তখন তোমার বাবার ব্যাপারে বলবে, হয়তো সে তোমাকে সাহায্য করতে পারবে। প্রিয় দর্শক, এইখানে আমরা মাস্টারের কথা থেকে ধারণা করতে পারি শাওজান ভ্যানিশ হওয়ার ব্যাপারে ইউনশান হয়তো জানে, আর তার পরিচিত সেই অদৃশ্য শক্তি যাকে ইউনজি একবার শ্যাডো রূপে দেখেছিল, সেই শক্তি হয়তো শাওজানকে ভ্যানিশ করেছে। আর ইয়ানের কথা হচ্ছে শাওক্লানের বড় কোনো শক্তিশালী শত্রু থাকার কথা না, কিন্তু আমরা গত পর্বে নালাঞ্জির কাছ থেকে জেনেছিলাম শাওক্লানের শাওলিন মানে ইয়ানের দাদা নালাঞ্জি ছিল একসময় ভালো বন্ধু। বড় এক যুদ্ধে শাওলিন নালাঞ্জিকে বাঁচিয়েছিল, তারপর নালাঞ্জি তার নাতনি নালান আর ইয়ানের বিয়ের প্রস্তাব দিয়েছিল। তবে কিছুদিন পরে শাওলিন অসুস্থ হয়ে মারা যায়, আর এরপর শাওক্ল্যানকে বড় শহর থেকে বের করে দেওয়া হয়। মানে ডৌচি মহাদেশের মধ্যে শাওক্ল্যানও একসময় বড় ক্ল্যান ছিল, কিন্তু শাওলিন মারা যাওয়ার পরে তাদের সেই শহর থেকে বের করে দেওয়া হয়। এরপর শাওজান সবাইকে নিয়ে ইউটান সিটিতে নতুন করে শাওক্ল্যানকে দাঁড় করায়। এইখান থেকেই আমরা বুঝতে পারি ইয়ান যে ধারণা করেছে তার ক্ল্যানের সাথে বড় কোনো শত্রুতা কারণ নেই, সেটা ভুল ধারণা, কারণ শাওক্ল্যান একসময় বড় ক্ল্যান ছিল। আর এই কারণেই সুনের ক্ল্যান শক্তিশালী হওয়ার পরেও সুন ছোট থেকেই শাও ক্ল্যানের মধ্যে ছিল। তবে সুন কেন ছোট থেকেই শাও ক্ল্যানে ছিল সেইটা এখনো জানা যায়নি। প্রিয় দর্শক, আশা করি আপনারা পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছেন। হয়তো একটু বেশিই বললাম, কিন্তু কাহিনীটা আপনাদের ভালোভাবে বোঝানোর জন্যই বিস্তারিত বললাম। অন্যদিকে দেখা যায় জঙ্গলে ম্যাজিক্যাল বিস্টরা কুইন মেডুসার সেবা যত্ন করছে, আর এইদিকে মাস্টার ইয়ানের আংটির মধ্যে একটা জেডের টুকরো দেখতে পায়, যেটা ইয়ানেক আলকিমিস মেয়েকে বাঁচানোর পরে একটা দোকান থেকে পেয়েছিল। মাস্টার এই জেডের টুকরো দেখে বলে, ইয়ান, আমার মনে হচ্ছে এই জেডটা বার্নিং ফ্লেম বেলিদের বানানো, আর এই ডৌচি মহাদেশের মধ্যে বার্নিং ফ্লেম অনেক শক্তিশালী একটা নাম। এই ভ্যালি মিস্টি ক্লাউড সেক্টরের থেকেও অনেক বেশি শক্তিশালী, তারা আগুন কৌশলে বিখ্যাত, আর তাদের যুদ্ধের ধরন সবার থেকে আলাদা। এইটা শুনে ইয়ান অবাক হয়ে বলে, মিস্টি ক্লাউড সেক্টরের থেকেও বেশি শক্তিশালী? তখন মাস্টার বলে, ইয়ান, এই ডৌচি মহাদেশের মধ্যে মিস্টি ক্লাউড সেক্টর ছোট্ট একটা ক্ল্যান, তুমি যত গভীরে যাবে তত বড় বড় ক্ল্যানের দেখা পাবে, আর তুমি যেখানেই যাও না কেন সব জায়গায় শক্তিশালীদের সম্মান আছে, তাই তোমাকে আরো শক্তিশালী হতে হবে, আমার বিশ্বাস তুমি পারবে। এরপর ইয়ান ইমোশনাল হয়ে বলে, মাস্টার, তুমি বলেছিলে স্বর্গীয় আগুন ব্যবহার করে তোমাকে আবার ফিরিয়ে আনা যাবে, কিন্তু আমি সেই দিকে মনোযোগ না দিয়ে শুধু আমার 3 বছরের সেই যুদ্ধের কথা ভেবেছি, আর নিজের স্বার্থে মোচেংকে মারতে গিয়ে তোমাকে ঘুমের জগতে পাঠিয়ে দিয়েছিলাম। এই কাজটা আমার কোনোভাবেই ঠিক হয়নি, প্রতিটা মুহূর্ত আমি নিজেকে অপরাধী ভাবি, তবে এখন থেকে আর এমন করব না। তখন মাস্টারও ইমোশনাল হয়ে বলে, ইয়ান, সত্যি কথা বলতে শুরু থেকেই আমি তোমার চিশক্তি নিয়েই বেঁচে আছি, তারপর 3 বছরের সেই চুক্তির সুযোগ নিয়ে তোমাকে শক্তিশালী করেছি ঠিকই, কিন্তু মনে মনে আমার ইচ্ছে ছিল একসময় তুমি শক্তিশালী হয়ে
আমাকে ফিরিয়ে আনবে। এক কথায় বলা যায় তোমার শক্তিকে ব্যবহার করে আমার স্বার্থ হাসিল করার জন্যই তোমাকে শিষ্য বানিয়েছিলাম। কিন্তু এই কিছুদিন ঘুমের জগতে থেকেও আমি তোমাকে দেখেছি আর বুঝতে পেরেছি আমার প্রতি তোমার কত ভালোবাসা। তাই আর আমি তোমাকে কোনো ভুল করতে দিব না এবং সবসময় তোমার পাশেই থাকবো। তখন ইয়ান মাথা নত করে বলে, এ ডে অ্যাজ এ মাস্টার, এ ফাদার ফর এ লাইফ। মানে একদিনের গুরু মানে সারা জীবনের পিতা। একজন মানুষ যদি মাত্র একদিনও আমাদের কিছু শেখায়, সেই জ্ঞান সারা জীবনের জন্য আমাদের পথ দেখাতে পারে। তাই শিক্ষককে কখনো শুধু একদিনের জন্য শিক্ষক ভাবা উচিত না, কারণ তার দেওয়া শিক্ষা আমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারে। এজন্যই গুরু বা শিক্ষককে বাবার মতো সম্মান দেওয়া হয়। এরপর ইয়ান জিজ্ঞাসা করে, মাস্টার, তোমাকে ফিরিয়ে আনতে কয়টা স্বর্গীয় আগুন লাগবে? তখন মাস্টার বলে, 3টা স্বর্গীয় আগুন লাগবে। এই কথা শুনে ইয়ান বলে, আমার কাছে গ্রিন লোটাস আর তোমার কাছে বোন চিলিং ফ্লেম আছে, এখন আরেকটা স্বর্গীয় আগুন লাগবে। তখন মাস্টার বলে, জিয়ানান একাডেমিতে সম্ভবত ফেলেনহার্ট ফ্লেম আছে। প্রিয় দর্শক, জিয়ানান একাডেমি সম্পর্কে আমরা আগেই জানি, আর এইটাও জানি বর্তমানে সুনসেই একাডেমিতে আছে, আর ইয়ানও সেই স্কুলের একজন স্টুডেন্ট, তবে সে এখন ছুটিতে আছে। অন্যদিকে আমরা মিষ্টি ক্লাউড সেক্টরের ইউনশান ও ইউনজিকে দেখতে পাই। তখন ইউনশান বলে, ইউন, তুমি ইয়ানকে বারবার ছেড়ে দিয়েছো, কিন্তু মনে করো না, আমি সেটা বুঝতে পারিনি। তার প্রতি তোমার দুর্বলতা স্পষ্ট বোঝা যায়। তখন ইউনজি বললি, মাস্টার, আসলে ইয়ান একবার আমাকে বাঁচিয়েছিল। এই কথা শুনে ইউনশান অনেক রেগে যায় আর বলে, বর্তমানে ইয়ান আমাদের সেক্টরে ইউনলেংকে মেরে ফেলেছে, আমাদের সেক্টরকে ধ্বংস করে ফেলেছে। তাই আমি তোমাকে যা শিক্ষা দিয়েছি সেটা ভুলে যেও না, তোমার দায়িত্ব ইয়ানকে ধরে আনা। তখন ইউনজি বলে, কিন্তু মাস্টার, এখন যদি ইয়ানের পেছনে আমরা মিষ্টি ক্লাউড সেক্টরে সবাই যাই, তাহলে এটা জিয়ামা সাম্রাজ্যের মধ্যে আমাদের অবস্থানকে দুর্বল করবে। তখন ইউনশান বলে, যে ছেলে আমাদের সেক্টর ধ্বংস করেছে তাকে ধরে আনতে না পারলেও অবস্থান দুর্বল হবে, আর আমি এই মিষ্টি ক্লাউডকে এমন অবস্থায় নিয়ে যাব যা আগে আর কোনো প্রদান করতে পারেনি। তাই তোমার দায়িত্ব তুমি পালন করো। আর একটা কথা মনে রেখো, তুমি এই সেক্টরের প্রধান, তাই বাকি জীবন তোমাকে একাই থাকতে হবে। তাই ইয়ানকে বিয়ে করার চিন্তা বাদ দাও। অন্যদিকে ইয়ান মাস্টারকে বলে, আচ্ছা মাস্টার, তুমি যদি নতুন শরীর পাও তাহলে তখন কি তোমার শক্তি আগের মতো হবে? তখন মাস্টার বলে, নতুন শরীরে অভ্যস্ত হয়ে গেলে আমি আগের চেয়েও বেশি শক্তিশালী হতে পারি। তখন ইয়ান বলে, তাহলে কত শক্তিশালী হবে? তখন মাস্টার বলে, আমি সহজেই ইউনশানকে হারাতে পারবো। এইটা শুনে ইয়ান অবাক হয় আর বুঝতে পারে মাস্টার অনেক শক্তিশালী হবে। তখন মাস্টার সেই জেডের টুকরোটা ওপেন করে আর দেখে এইটা স্কাইফায়ার সেই ম্যাস্টেরিয়াস চেঞ্জেস, মানে এটা একটা সিক্রেট টেকনিক। আসলে এই ডৌচি মহাদেশে ডৌচি ছাড়াও সিক্রেট টেকনিক আছে, আর এই টেকনিক ব্যবহার করলে হঠাৎ করে শক্তি অনেক গুণ বেড়ে যায়, যেমনটা আমরা আগে সুনের শক্তিতে দেখেছি, পরে শ্যাডো মাস্টারের কাছেও দেখেছি। আর এই স্কাইফায়ার 3 টেকনিক বার্নিং ফ্লেম বেলির মধ্যে সবচেয়ে দামি জিনিস, এবং এইটা কোনো ফ্লেম দিয়ে ব্যবহার করলে অনেক কাজে আসে। মানে ইয়ান তার স্বর্গীয় আগুন দিয়ে এইটা ব্যবহার করতে পারবে। তবে সিক্রেট টেকনিকের একটা সমস্যা আছে, এইটা ব্যবহারকারীর ক্ষতি করে বা আঘাত করে। যদিও সুন যখন ব্যবহার করেছিল তখন সে স্বাভাবিক ছিল, কারণ সব সিক্রেট টেকনিকের সমান শক্তি হয় না। তবে স্কাইফায়ার 3 অনেক শক্তিশালী। 3 চেঞ্জ মানে 3 ধাপের শক্তি 3 গুণ বৃদ্ধি পাবে। বার্নিং ফ্লেম বেলির প্রধান 8 লেভেলের যোদ্ধা হয়ে এই শক্তি ব্যবহার করে 9 লেভেলের যোদ্ধাকে হারিয়েছিল। এইখান থেকেই বোঝা যায় এই টেকনিকটা কতটা শক্তিশালী। এই সব কথাগুলো শুনে ইয়ান অবাক হয় আর এই শক্তি নিজের মধ্যে গ্রহণ করা শুরু করে। তখন মাস্টার বলে, তুমি ইচ্ছে করলে এই শক্তিকে 3 বার বাড়াতে পারবে। তার জন্য তোমার 3টা ফ্লেম লাগবে। যেমন বার্নিং ফ্লেম বেলির প্রধানের কাছে একটা স্বর্গীয় আগুন ছিল আর বাকি 2টা ছিল বিস্ট ফ্লেম, আর এইগুলো ব্যবহার করেই সে অনেক শক্তিশালী হয়েছিল। আর তোমার কাছে ফ্লেম মন্ত্র আছে, তাই তুমি যদি 3টা ফ্লেম এক করো তাহলে তোমার শক্তি কতটা বাড়বে তা কল্পনাই করা যাবে না। আর এই টেকনিকটা কিভাবে যেন জিয়ামা সাম্রাজ্যে প্রকাশ পেয়েছে। এক সময় আমি ভেলির প্রধান হুয়ের কাছে এটা দেখতে চেয়েছিলাম, কিন্তু সে দেখায়নি, আর এখন এটা তোমার হাতে এসেছে। এরপর ইয়ান সেই টেকনিক আয়ত্ত করে দেখে এই জেডের টুকরোতে মাত্র 1 ধাপের রেকর্ড আছে, মানে বাকি 2 ধাপের রেকর্ড নেই। তখন মাস্টার বলে, হয়তো তারা ইচ্ছে করেই রাখেনি যাতে অন্য কেউ এইটা ব্যবহার করতে না পারে। অন্যদিকে মিষ্টি ক্লাউড সেক্টরের সৈন্যরা জঙ্গলের বিস্ট মারতে মারতে ধীরে ধীরে ইয়ানের কাছাকাছি চলে আসে। তখন ইয়ান আবার সেইখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সৈন্যরা তার পাশেই থাকে, কারণ ইউনশানের দেওয়া সেই চিহ্ন মাস্টার পুরোপুরি নষ্ট করতে পারেনি। সেই সময় 2 জন সৈন্য ইয়ানের উপর আক্রমণ করে, তখন ইয়ান তাদের মেরে নিচে ফেলে দেয় এবং আবার পালাতে শুরু করে। সেই সময় মাস্টার বলে, ইয়ান, সাবধানে এগোতে থাকো, আর তুমি এখন বিপদে পড়লে
আমি বাঁচাতে পারবো না, আমার শক্তি আসতে হয়তো আরো 1 মাসের মতো সময় লাগবে। অন্যদিকে মিস্টি ক্লাউড সেক্টরের একজন এল্ডার বুঝতে পারে ইয়ান কোন দিকে যাচ্ছে, তাই সবাই একসাথে সেইখানে যাওয়া শুরু করে। অন্যদিকে মিস্টি ক্লাউড সেক্টর ছাড়া জিয়ামা সাম্রাজ্যের বাকি ক্ল্যানগুলো একসাথে বসে আলোচনা করে। সেই সময় জিয়া বলে, আমরা ইতিমধ্যেই দেখেছি ইউনশান দোজং লেভেলের যোদ্ধা হয়ে গেছে, এর মানে জিয়ামা সাম্রাজ্যের আর কেউ তার সমান নয়। তাই এখন জিয়ামা সাম্রাজ্যের নিয়মের মাধ্যমে তাকে আর কন্ট্রোল করা যাবে না, তাই আমাদের মিস্টি ক্লাউড সেক্টরের পাশে থাকা ভালো হবে। এই কথা শুনে মুকলেনের প্রধান বলে, আমি তোমার কথায় একমত। নালানজি কিছু বলতে চাইলেও চুপ থাকে। ঠিক তখন হাইবোডং বলে, তোমরা ভুলে যেও না, কিছুদিন আগে আলকিমিস্ট প্রতিযোগিতায় ইয়ান জিয়ামা সাম্রাজ্যের সম্মান রক্ষা করেছে। এই কথা শুনে ফামা চুপ হয়ে যায়। তবে জিয়া বলে, হাইবোডং তোমার কথা ঠিক আছে, কিন্তু ইয়ানের এখনো সেই ক্ষমতা হয়নি মিস্টি ক্লাউড সেক্টরের সাথে লড়াই করতে পারে, তাই আমাদের মিস্টি ক্লাউড সেক্টরের সাথেই থাকা উচিত। তখন হাইবোডং বলে, আমরা সবাই জানি ইউনশান অনেক লুবি, তাই এখন ইয়ানের সঙ্গে ঝামেলা শেষ হলেও অন্য ক্ল্যানের উপর আরো শক্তির আশায় আক্রমণ করবে। তখন জিয়া বলে, সেইটা সময়ের ব্যাপার, কিন্তু এখন যদি আমরা তার বিরুদ্ধে যাই তাহলে আমাদের এবং মিস্টি ক্লাউড সেক্টরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। তাই যদি তোমার সাথে বন্ধুত্ব নষ্টও হয় তাও আমি মিস্টি ক্লাউড সেক্টরের পাশেই থাকবো। তখন হাইবোডং বলে, জিয়া আমি বুঝতে পারছি তুমি জিয়ামা সাম্রাজ্যের কথা চিন্তা করছো না, তুমি শুধু তোমার রাজপরিবারের কথা চিন্তা করছো। এইটা বলে হাইবোডং সেইখান থেকে চলে যায়। যদিও ফামা তাকে থামাতে চায়, জিয়া বাধা দেয়। অন্যদিকে ইয়ান পালাতে থাকে আর মিস্টি ক্লাউড সেক্টরের 3 জন এল্ডার তার পেছনে পেছনে আসে। ইয়ানের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হয়ে আসে। এর মধ্যে 2 জন ইয়ানের উপর আক্রমণ করে। ইয়ান তাদের সঙ্গে যুদ্ধ করে এবং তাদের মেরে নিচে ফেলে দেয়, তারপর আবার পালাতে শুরু করে। তখন আরো অনেক সৈন্য একসাথে ইয়ানের উপর আক্রমণ করে আর ইয়ান একাই তাদের সাথে যুদ্ধ করে। এক পর্যায়ে ইয়ান সবাইকে এক ঝটকায় দূরে পাঠিয়ে দেয়। এর মধ্যে একজন গাছের ডালের সঙ্গে লেগে মারা যাওয়ার অবস্থায় পড়ে যায়। তখন ইয়ান তাকে বাঁচায়, কিন্তু যাকে সে বাঁচায় সে আবার একটা আলো জ্বেলে অন্য সৈন্যদের ডেকে আনে। এইটা দেখে ইয়ান একটু আফসোস করে, সত্যি এই পৃথিবীতে উপকারীর কোনো দাম নেই, উল্টো যাকে উপকার করা হয় সেই ক্ষতি করে। অন্য পাশে সেই সৈন্যকে একজন বলে, তুমি সরাসরি ইয়ানের সাথে কেন যুদ্ধ করছো? আমাদের এল্ডাররা মানা করেছে সরাসরি ইয়ানের উপর আক্রমণ করতে। এইখানে আমরা বুঝতে পারি মিস্টি ক্লাউড সেক্টরের এল্ডাররা অন্য কোনো পরিকল্পনা করেছে। অন্যদিকে ইয়ান পালাতে থাকে আর 3 এল্ডার ধীরে ধীরে তার কাছে চলে আসে। এরপর তারা ইয়ানকে ঘিরে ফেলে, কিন্তু তাকে আক্রমণ করে না। কিন্তু কেন আক্রমণ করছে না সেটা ইয়ান ও তার মাস্টার বুঝতে পারে না। ধীরে ধীরে রাত হয়ে আসে আর ইয়ান আবার সেইখান থেকে পালানোর জন্য বের হয়। ঠিক সেই সময় একজন ডৌয়াং যোদ্ধা আসে। ইয়ান বুঝতে পারে এতক্ষণ সবাই তার জন্যই অপেক্ষা করছিল। পরে দেখা যায় সেই ডৌয়াং আসলে ইউনজি। তারপর ইউনলেই বলে, মাস্টার ইয়ান আমাদের একজনকে মেরে ফেলেছে, তাই আমরা আজ তাকে মেরে ফেলবো। আর ইউনশান মাস্টার ইয়ানের শরীরে একটা চিহ্ন দিয়েছে যাতে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু আমরা সঠিকভাবে খুঁজে পাচ্ছি না, তাই তুমি তাকে খুঁজে বের করে দাও। তখন ইউনজি কিছুক্ষণ চুপচাপ দাঁড়ায়, এরপর সেই চিহ্নের সাহায্যে ইয়ানকে খুঁজে বের করে। আর এইটা দেখে ইয়ান খুব কষ্ট পায়। অন্যদিকে মিস্টি ক্লাউড সেক্টরের সবাই একসাথে ইয়ানের উপর হামলা করতে যায়। আর তখন মিস্টি ক্লাউড সেক্টরের বিস্টগুলো দেখে আমার মনে হয় আমি এখন আবাতার মুভি দেখছি, কারণ আসলে বিস্টগুলো দেখতে একদম আবাতার মুভির পাখির মতোই লাগছিল। অন্যদিকে ইয়ান অনেক কষ্ট নিয়ে ধীরে ধীরে সেইখান থেকে পালাতে শুরু করে। আর তখন ইউনজি কান্না করতে করতে মনে মনে বলে, সরি ইয়ান, ইউনজিরও কিছু করার নেই, কারণ এক পাশে তার ভালোবাসা আর অন্য পাশে তার সেক্টর, তাই সে বাধ্য হয়েই ইয়ানের বিপক্ষে দাঁড়ায়। এইদিকে বিস্টের সাহায্যে সৈন্যরা ইয়ানের উপর আক্রমণ শুরু করে। ইয়ানও তাদের সঙ্গে যুদ্ধ শুরু করে, কিন্তু ইয়ান বুঝতে পারে মিস্টি ক্লাউড সেক্টরের হাজার হাজার সৈন্য তাকে ধরার জন্য এসেছে, তাই সে যুদ্ধ করে আর সেইখান থেকে পালানোর চেষ্টা করে। এর মধ্যে মাস্টার বলে, ইয়ান আর কিছু সময় তুমি সাবধানে থাকো, আমি ফিরে আসব আর ইউনশানের এই চিহ্ন মুছে দেব। এর মধ্যে ইয়ানের সঙ্গে তাদের যুদ্ধ চলতেই থাকে। এক পর্যায়ে ইয়ান তার তলোয়ার বের করে অনেক সৈন্যকে ফেলে দেয় এবং তারপর সে নিজের জন্য একটা বিস্ট নিয়ে পালাতে থাকে। তবে কিছু দূর যাওয়ার পরই সামনে থেকে 2টা বিস্ট একসাথে এসে ইয়ানকে ফেলে দেয়। এরপর ইয়ান তার ফ্লাইং চি ব্যবহার করে পালাতে থাকে। ঠিক সেই সময় 3 জন এল্ডার তার পেছন পেছন আসে এবং ইলেকট্রিক চি শক্তি নিয়ে তার উপর আক্রমণ করতে প্রস্তুত হয়। তখন ইয়ান বুঝতে পারে ফ্লাইং চি ব্যবহার করে এই 3 জনের কাছ থেকে পালানো যাবে না। ঠিক সেই সময় মাস্টার তার ফ্লাইং চি ইয়ানকে দেয় এবং বলে, আমাকে নিয়ে চিন্তা করো না, আগেই সমস্যা থেকে বের হও। এরপর ইয়ান অনেক বেশি গতিতে সামনে চলে যায়। 3 জন বুঝতে পারে ইয়ান আবার তার শক্তি বাড়িয়েছে, তবে তারা জানে
এই শক্তি বেশিক্ষণ ব্যবহার করা যাবে না, তাই তারা পেছন পেছনই যায়। এরপর ইউনলেই বলে, ইয়ান তুমি মরার আগে জেনে যাও, সেদিন তোমার পরিবার ধ্বংস করার সময় আমি ইউনলেং এর সাথেই ছিলাম। তোমার পরিবারের মানুষকে মারতে আমার অনেক ভালো লেগেছিল, আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল যখন তোমার বাবার হাত পা ভাঙছিলাম, তখন সে আমাদের বলেছিল দয়া করে আমাকে ছেড়ে দাও। এই সব কথা শুনে ইয়ান রেগে যায়। এইদিকে মাস্টারের শক্তিও কমে যায়। তখন ইয়ান তার ফ্লাইং চি ব্যবহার করে আকাশ থেকে নিচে নামে। এরপর ইয়ান কুইন মেডুসাকে বলে সামনে দেখা হবে, তার মানে তাকে প্রস্তুত থাকতে বলে। এর মধ্যেই তারা তিনজন ইয়ানের উপর বারবার আক্রমণ করতে থাকে। একসময় ইউনলেই তার বিদ্যুৎ শক্তি দিয়ে বিশাল একটা আক্রমণ করে, আর বাকি দুইজন দুই পাশ থেকে একসাথে ইয়ানের উপর আক্রমণ করে। তখন ইয়ান কোনো রকমে পালাতে থাকে। এর মধ্যে দেখা যায় পুরো জঙ্গলে আগুন ধরে গেছে, একে একে গাছপালা ভেঙে পড়ছে, কিন্তু ইয়ান থামে না, পালাতে থাকে। অন্য পাশ থেকে তারা তিনজন মিলে একটা বড় পাখি বানায় এবং ইয়ানের দিকে আক্রমণ করে। ইয়ান অনেক চেষ্টা করেও সেই পাখি থেকে পালাতে পারে না। একসময় সেই পাখি ইয়ানকে আঘাত করে আর ইয়ান মাটিতে পড়ে যায়। তখন সেই তিনজন ইয়ানের সামনে আসে। তখন ইয়ান বলে, সত্যি সেদিন তোমরা আমার বাবাকে খুঁজে পাওনি? তখন ইউনলেই বলে, আসলেই পাইনি, তবে যে মার দেয়া হয়েছিল সেই মার খেয়ে নিশ্চিত তোমার বাবা পঙ্গু হয়ে গেছে, আর আজ তোমাকে মারবো। তারপর আমি নিজে তোমার বাবাকে খুঁজে বের করে মেরে ফেলবো। এরপর সাউ পরিবারের নাম চিরতরে মুছে দেব। ঠিক তখন ইয়ান কুইন মেডুসাকে ডাকে। সে তার কন্ট্রোল করা সব বিস্ট নিয়ে আসে। সেই বিস্টগুলো তিনজন এল্ডারের উপর আক্রমণ শুরু করে। তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। সেই সময় বড় বিচ্ছুও আসে আর তিনজনের উপর আক্রমণ করে। অন্যদিকে ইয়ান স্কাইফায়ার 3 টেকনিক তার গ্রিন লোটাস স্বর্গীয় আগুন দিয়ে অ্যাক্টিভ করে। তখন দেখা যায় সেই টেকনিক আসলেই অনেক শক্তিশালী। ইয়ানের শক্তি অনেক বেড়ে যায়। এরপর ইয়ান অকটেন ব্লাস্ট দিয়ে ইউনলে এর উপর আক্রমণ করে। সেই আক্রমণে ইউনলেই আহত হয়। এরপর ইউনলেই বলে, ইয়ান হঠাৎ করে তোমার শক্তি বেড়ে গেছে, কিন্তু আমি 6 লেভেলের যোদ্ধা, তাই তোমার এই শক্তি দিয়েও আমাকে হারাতে পারবে না। এরপর ইউনলেই তার শক্তি দিয়ে ইয়ানকে ধরে ফেলে। তখন কুইন মেডুসা এসে ইউনলেইকে মেরে ফেলে। এইটা দেখে বাকি দুইজন এল্ডার অনেক রেগে যায় এবং ইয়ানের উপর আক্রমণ করতে আসে। তখন কুইন মেডুসা উল্টো তাদের উপর আক্রমণ করে। এইদিকে সেই টেকনিক ব্যবহার করাতে ইয়ানের অনেক শক্তি নষ্ট হয়। ঠিক সেই সময় আরো সৈন্য আসে এবং ইয়ানকে মারার চেষ্টা করে, কিন্তু ইয়ান তার ফ্লাইং চি ব্যবহার করে সেইখান থেকে পালাতে থাকে। অন্যদিকে কুইন মেডুসা দুইজন এল্ডারের সাথে যুদ্ধ করতে থাকে। এক সময় ইউনশেং আবার ইয়ানের দিকে যায়। সেই সময় সৈন্যরা ইয়ানকে আক্রমণ করে এবং সেই আক্রমণে ইয়ান ধীরে ধীরে নিচে পড়ে যেতে থাকে। তবে ইউনশেংকে দেখে তার আবার অনেক রাগ হয়, কারণ সাউ পরিবারে যারা তিনজন আক্রমণ করেছিল তাদের মধ্যে ইউনলেং আর ইউনলেই মারা গেছে। এখন শুধু ইউনশেং বেঁচে আছে, কিন্তু এইটার জন্য ইয়ান অসহায় ছিল, কারণ তখন তার শক্তি ছিল না। ঠিক সেই মুহূর্তে আমরা একটা আইস ড্রাগন দেখতে পাই এবং বুঝতে পারি হাইবোডং এসেছে তার বন্ধুকে বাঁচাতে। এরপর হাইবোডং তার 2টা ড্রাগন দিয়ে অনেক সৈন্য মেরে ফেললি এবং পরে ইউনশেংকে মেরে ফেললি। এইটা দেখে অন্য একজন এল্ডার বলে, হাইবোডং আজ থেকে মিস্টি ক্লাউড সেক্টর আর মাইট হাউসের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, তোমাদের এখন থেকে শত্রু হিসেবে দেখা হবে। তখন হাইবোডং ইয়ানকে বলে, তুমি সামনের দিকে এগিয়ে যাও, তোমার মধ্যে আমি 6 লেভেলের যোদ্ধা শক্তি জেগে উঠতে দেখেছি, তাই জিয়ামা সাম্রাজ্য ছেড়ে যেদিকে ইচ্ছা চলে যাও। এই কথা শুনে ইয়ান বুঝতে পারে হাইবোডং বিপদে আছে। তখন ইয়ান হাইবোডং বলে ডাক দেয়। তখন হাইবোডং বলে, ইয়ান চিন্তা করো না, আমি এইখানেই আছি, তুমি এগিয়ে যাও। এইখানে হাইবোডং এর বন্ধুত্ব দেখে সত্যিই ভালো লাগে। যদিও শুরুতে হাইবোডং নিজের স্বার্থে ইয়ানের সাথে বন্ধুত্ব করেছিল, কিন্তু এখন সেইটা নেই। এখন সে নিজের জীবন দিয়েও ইয়ানকে বাঁচানোর চেষ্টা করছে। এরপর মিস্টি ক্লাউড সেক্টরের সৈন্যরা হাইবোডং এর উপর আক্রমণ করে এবং হাইবোডং তাদের সাথে যুদ্ধ করতে থাকে। অন্যদিকে ইয়ান পালাতে থাকে, কিন্তু তখনও অনেক সৈন্য ইয়ানকে ঘিরে ফেলে। সেই সময় হঠাৎ ইয়াফেই সেইখানে আসে এবং বলে, ইয়ান চিন্তা করো না। তখন দেখা যায় মাইট হাউসের শ্যাডো গার্ডরা সেইখানে এসেছে এবং মিস্টি ক্লাউড সেক্টরের সৈন্যদের সাথে যুদ্ধ করছে। অল্প সময়ের মধ্যেই তারা অনেক সৈন্যকে মেরে ফেলে। এরপর ইয়াফেই একটা ম্যাপ বের করে আর ইয়ানকে বলে, এই ম্যাপ হচ্ছে ম্যাজিক্যাল বিস্ট মাউন্টেনের, আর এইখান থেকে দক্ষিণ দিকে গেলে জিয়ামা সাম্রাজ্য থেকে বের হয়ে যেতে পারবে। তখন ইয়ান বলে, আমি ভালো করেই জানি আজকে আমাকে সাহায্য করার কারণে মাইট হাউসের সবার সমস্যা হবে। তখন ইয়াফেই বলে, আমার বিশ্বাস তুমি একদিন অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবে। তখন ইয়ান বলে, তোমাদের এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না। সেই সময় ইয়াফেই ইয়ানের দিকে ভালোবাসার চোখে তাকায়। আসলে ইয়াফেই সবসময় ইয়ানকে পছন্দ করে, কিন্তু কখনোই সরাসরি বলেনি। এরপর ইয়ান বিদায় নিয়ে চলে যেতে থাকে। তখন ইয়াফেই মনে মনে বলে, ইয়ান আমি তোমার ফিরে আসার অপেক্ষা করব, আর আমি আগেই জানতাম তুমি শুধু জিয়ামা সাম্রাজ্যে থাকবে না, আর আমি এইটাও জানি
তুমি একদিন অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবে। অন্যদিকে হাইবোডং তার ত্রিশক্তির ঘূর্ণিঝড় তৈরি করে মিস্টি ক্লাউড সেক্টরের সৈন্যদের মারতে থাকে। আর এইদিকে ইয়ান পালানোর সময় হঠাৎ ইউনজি তার সামনে আসে। এইটা দেখে ইয়ান তার তলোয়ার হাতে নিয়ে ইউনজির সামনে যায়। তখন ইউনজি বলে, ইয়ান তুমি ঠিক আছো? তখন ইয়ান বলে, তোমার কারণে আমি প্রায় এখানেই মারা যেতাম। তখন ইউনজি বলে, আসলে মিস্টি ক্লাউড সেক্টরের প্রধান হিসেবে তোমাকে চিহ্নিত করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আর তুমি যদি এখন আমার সঙ্গে যাও তাহলে আমি চেষ্টা করব তোমাকে বাঁচানোর, তাই আমার সঙ্গে চলো। তখন ইয়ান বলে, তুমি মিস্টি ক্লাউড সেক্টরের প্রধান, তাই তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই যা ইচ্ছা করো। এইটা বলে ইয়ান তার ত্রিশক্তি জাগ্রত করে, ধীরে ধীরে ইউনজির কাছে আসে। সেই সময় ইউনজি তার ত্রিশক্তিও জাগ্রত করে। তারপর সে বলে, তুমি কি সত্যি আমার সাথে যাবে না? তখন ইয়ান তার কাজ দিয়ে যাওয়ার সময় বলে, তুমি চাইলে আমার মৃতদেহটি নিয়ে যেতে পারো। ঠিক সেই সময় ইউনজি হঠাৎ করে ইয়ানের শরীরে আঘাত করতে যায়, আর ইয়ান এটা বুঝেও দাঁড়িয়ে থাকে। তখন ইউনজি সত্যি সত্যি ইয়ানের পিঠে আঘাত করে। সেই আঘাতে ইউনশানের দেওয়া সেই চিহ্ন মুছে যায়। মানে এখন মিস্টি ক্লাউড সেক্টরের আর কেউই বুঝতে পারবে না ইয়ান কোথায় আছে। এরপর ইউনজি বলে, ইয়ান তুমি জিয়ামা সাম্রাজ্য ছেড়ে চলে যাও, আর কখনো এসো না। আমি জানি তুমি চাও না আমি বিপদে পড়ি, কিন্তু আমি তোমাকে আটকাতে পারবো না। তখন ইয়ান বললি, আমার বিশ্বাস এখন আমার সামনে আমার সেই পুরনো ইউনজি দাঁড়িয়ে আছে, আর মিস্টি ক্লাউড সেক্টরের প্রধান এইখানে নেই। তখন ইউনজি বলে, কিন্তু তুমি সেই দিন বলেছিলে তোমার কাছে ইউনজি আর মিস্টি ক্লাউড সেক্টরের প্রধান ইউনিয়ন একই ব্যক্তি। তখন ইয়ান ধীরে ধীরে ইউনজির কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে বলে, গুহার সেই ইউনজির প্রতি আমার ভালোবাসা সব সময় আছে, এবং যতদিন বেঁচে থাকবো ততদিন আমার সেই দিনের কথা মনে থাকবে। এই কথা শুনে সাথে সাথে ইউনজির চোখ থেকে পানি পড়ে। আসলে তারা একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা সবার সামনে প্রকাশ করতে পারে না। এখন এমন পরিস্থিতি হয়েছে তারা না চাইলেও আলাদা হতে হবে। সেই সময় ইউনজি কাঁদতে কাঁদতে গুহার সেই পুরনো স্মৃতি মনে করে, যখন সেইখানে তাদের সম্পর্কটা অজান্তে হয়েছিল। এইখানে বলা যায় এই দৃশ্যগুলো সিরিজের সবচেয়ে বেশি রোমান্টিক দৃশ্য। এরপর ইয়ান মজা করে বলে, ইউন আমি মাঝে মাঝে ভাবি ওই দিন গুহায় যদি তোমাকে শুধু চুমু না দিয়ে আরো বেশি কিছু করতাম তাহলে ভালো হতো। এই কথা শুনে ইউনজি বলে, ওই সময় যদি বেশি কিছু করতে তাহলে আমি তোমাকে মেরেই ফেলতাম, আর যদি তোমাকে তখন মেরে ফেলতাম তাহলে আজকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। তখন ইয়ান বলে, আমি আর চলে যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসব। তখন ইউনজি বলে, আমি আশা করি তুমি আর ফিরে আসবে না, আর যদি তুমি ফিরে আসো তাহলে আমাকে এইবারের মতো আর পাবে না। তখন তুমি মারা যাও বা বেঁচে থাকো আমার কিছু আসে যায় না। এই কথা শুনে ইয়ান বলে, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ, আর আমি ইয়ান একদিন অবশ্যই ফিরে আসব এবং ইউনশানের প্রতিটা আঘাতে দ্বিগুণ আঘাত তাকে ফেরত দেব। এইটা বলে ইয়ান চলে যায়। তখন ইউন মনে মনে বলে, আমি জানি তুমি ফিরে আসলে আমার রাগ চলে যাবে, আর এখন তোমার চলে যাওয়া দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। হয়তো মাস্টার ইউনশানের কথাই সত্যি হবে, তোমাকে বিয়ে না করতে পেরে আমার সারা জীবন একাই থাকতে হবে। আর এখন তুমি চলে যাচ্ছ মানে আমার মধ্য থেকেও ইউনজি চলে যাচ্ছে, আর এখন আমি শুধু ইউনিয়ন প্রধান হয়েই থাকবো। এইটা বলে ইউনজি সেইখান থেকে চলে যায়। যেতে যেতে আবার বলে, ইয়ান আমার কথা মনে রেখো, তুমি আর কখনো জিয়ামা সাম্রাজ্যে ফিরে এসো না। অন্যদিকে ইয়াফেইকে দেখা যায় সেও মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এইদিকে ধীরে ধীরে সকাল হয়ে যায়। হাইবোডং সবাইকে মেরে ফেলে। তারপর বলে, ইয়ান আমরা আবার একদিন মিলিত হব। অন্যদিকে আমরা নালানকে দেখতে পাই, সে আবার গেট অফ লাইফ এন্ড ডেতে যায়। তবে এইবার এই টেস্টের জন্য যতটুকু ত্রিশক্তি দরকার সেটা তার মধ্যে নেই। শেষ পর্যন্ত নালান এই টেস্টে পারবে কিনা সেটা ঠিক বলা যাচ্ছে না। অন্যদিকে শাও পরিবারের সবাই রক ডেজার্ট সিটিতে পৌঁছে যায়, আর ডিঙ্গো লি তাদের স্বাগত জানায়। এইদিকে ইয়ানকে দেখা যায় সে জিয়ামা সাম্রাজ্যের একদম শেষ প্রান্তে চলে আসে। এরপর ইয়ান মাস্টারকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। তখন মাস্টার বলে, হ্যাঁ আমি ঠিক আছি, এখন কোথায় যাবে ঠিক করেছো? তখন ইয়ান বলে, জিয়ানান একাডেমিতে যাব, আমরা আগেই জানি ইয়ান সেই একাডেমির একজন স্টুডেন্ট, আর সেইখানে সুনো আছে। এরপর ইয়ান তার ফ্লাইংচি দিয়ে উড়ে জিয়ানান একাডেমির দিকে যেতে থাকে। সেই সময় বলে, শুন আমরা খুব শীঘ্রই মিলিত হব। আর এইখানেই সিজন 5 এর পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। এরপর আমরা সিজন 6 এর কিছু দৃশ্য দেখতে পাই। সেইখানে দেখা যায় একটি শিল্ডের ভেতর ইয়ানকে আক্রমণ করার জন্য একটি ড্রাগন এগিয়ে আসছে। ইয়ান প্রাণপণে পালানোর চেষ্টা করছে। পালাতে পালাতে অবশেষে সে অনেক কষ্টে শিল্ড থেকে বের হওয়ার পথ খুঁজে পায়
এই দৃশ্য দেখে আশেপাশের অনেকেই আনন্দিত হয়ে ওঠে, কিন্তু ঠিক যখন ইয়ান শিল থেকে বের হতে যাচ্ছে তখনই ড্রাগন তার সামনে এসে দাঁড়ায়। তখন ইয়ান বুঝতে পারে এইটাই হয়তো তার জীবনের শেষ মুহূর্ত। মনে মনে সে বলে ওঠে, আমি যদি হানফেংকে মারতে পারতাম তাহলে জীবনে আর কোনো আফসোস থাকতো না। এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি সিজন 6 ইয়ানের মাস্টার তাকে তার আগের শিষ্য এবং একই সঙ্গে খুনি হানফেং এর সত্যিটা জানাবে। এরপর থেকে ইয়ানের মূল লক্ষ্য হবে হানফেংকে পরাজিত করা। কিন্তু সেই চাওয়ার মধ্যেই হঠাৎ ড্রাগনের সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়, আর শেষ পর্যন্ত ড্রাগনটি ইয়ানকে গ্রাস করে ফেলে। প্রিয় দর্শক, সিজন 6 নিয়ে আরো চমকপ্রদ মুহূর্ত নিয়ে আমরা আবারও হাজির হব। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।